প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য সম্পর্কিত দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। দর্শক, গত কিছুদিন তীব্র গ্যাস সংকটে তৈরি পোশাক সহ শিল্প খাতে উৎপাদন সক্ষমতা কমেছে 30 থেকে 50% পর্যন্ত। এই সংকট রপ্তানি, বিনিয়োগ এবং কর্মসংস্থান সহ সামগ্রিক অর্থনীতিতে কি প্রভাব ফেলেছে এবং জ্বালানি সংকট এর সমাধানই বা কি হতে পারে, এইসব বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। আমাদের আলোচনা এগিয়ে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন, তাকে পরিচয় করিয়ে দিতে চাই। আশরাফ আহমেদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিসিসিআই। আপনাকে স্বাগত আজকের বিজনেস টাইমসে। আমরা যেমনটি বলছিলাম যে আসলে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি সরকারের 6 মাসে কেমন আছে অর্থনীতি। তো আশরাফ আহমেদ, আপনার কাছে জানতে চাই আসলে এই যে সরকারের 6 মাসে অর্থনীতির সবচেয়ে বড় অর্জন কোনটি? রেমিটেন্স রিজার্ভ নাকি বৈদেশিক লেনদেনের স্থিতিশীলতা? ধন্যবাদ। দেখুন, যখন ফেব্রুয়ারি মাসে সরকার যখন গঠন হয়, অ্যাট দ্যাট পয়েন্ট আমাদের ইকোনমি কিন্তু একটা ভয়াবহ দুর্যোগের মুখে ছিল। কারণ আপনি যদি, এবং এটার একটা ধারাবাহিকতা আছে, আপনি যদি দেখেন যে কোভিডের পর যখন ইউক্রেন ওয়ার শুরু হয়, তারপরে যখন ওই একটা বড় ধরনের একটা টাকার অবমূল্যায়ন হলো, যখন যে টাকা 25 টাকা থেকে 122 টাকা লেভেলে চলে গেল, তখন কিন্তু বাংলাদেশের প্রাইভেট সেক্টর, বেসরকারি খাত একটা বড় ধরনের হুমকির মুখোমুখি হয়েছে। একদিকে যেমন প্রায় 3-4 লক্ষ কোটি টাকার মতন একটা ডাইরেক্ট ইনডিরেক্ট লস এক্সচেঞ্জ রেটের কারণে বুক করতে হয়েছে, যেটা তার পরবর্তী 2-3 বছর ধরে আসলে ম্যাটেরিয়ালাইজ করেছে। এটার সাথে সাথে অনেকগুলো জিনিস আসলে একসাথে হিট করেছে আমাদেরকে। যেমন এটার ফলে যেটা হয় যে এনার্জি ক্রাইসিস যেটা শুরু হয়, এনার্জি ক্রাইসিসের শুরুটা কিন্তু ছিল একরকম যে সিম্পলি আমাদের যেই রিজার্ভ ছিল তার থেকে আমরা যথেষ্ট জ্বালানি আমদানি করতে পারছিলাম না। এবং সাবসিকুয়েন্টলি 2025 সনে দিস বিকেম এ মেজর ব্যাংকিং ক্রাইসিস। কেন? কারণটা হচ্ছে আপনার যখন সরকার প্রথম ভাগে গত বছরের মার্চ মাস থেকে হঠাৎ করে আমাদের যে এনপিএল এর ডেফিনিশন, যেটা আমরা আগে যেটা ছিল আমাদের যে 6 মাস পার না হলে সেটাকে এনপিএল বলা হতো না, পুরিন বলা হতো না, সেটাকে কমিয়ে 3 মাস করে দিল। এটার ফলে যেটা হয় যে আপনার মোটামুটি ধরেন সেপ্টেম্বর ডিসেম্বর নাগাদ যেটা 2 লক্ষ কোটি টাকা ব্যাড ডেট ছিল, সেটা এক ধাক্কায় বেড়ে 6 লক্ষ কোটি টাকার লেভেলে পৌঁছে যায়। 6 লক্ষ কোটি টাকার লেভেলে পৌঁছে যাওয়ার ফলে যেটা হয় যে ব্যাংকিং সিস্টেমের আসলে সরকারি বেসরকারি খাতে ঋণ দেওয়ার সক্ষমতা ড্রাস্টিক্যালি কমে যায়। এটার লক্ষণ কিন্তু, এটার কারণে কিন্তু আমরা দেখছি যে যেখানে আমাদের ধরেন ঋণের প্রবৃদ্ধি থাকে 10 থেকে 15%, সেটা 3-4%-এ নেমে এসছে এগুলোর। এবং এটার সাথে সাথে সরকার দুটো স্টেপ নেয় গত বছর। এক নম্বর হচ্ছে আপনার কন্ট্রাকশনারি মনিটারি পলিসি এবং কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। মানে অন্তর্বর্তীকালীন সরকার কথা বলছেন? গত বছরের কথাই বলছি আমি। যে আপনি যদি দেখেন যে গত বছরের বাজেট ছিল বাংলাদেশের, আমার দেখা মতো প্রথমবারের মতো তার আগের বছরের তুলনায় কমিয়ে দেওয়া, যেটাকে আমরা বলি যে কন্ট্রাকশনারি ফিসকাল বাজেট, এবং মনিটারি পলিসিও ছিল আপনার কন্ট্রাকশনারি। ফলে যেটা হয়েছে যে মোটামুটি নভেম্বর ডিসেম্বর নাগাদ আমাদের ইকোনমি কিন্তু একটা স্ট্যাগফ্লেশনারি স্টেজে পৌঁছে গেছে। স্ট্যাগফ্লেশন মানে কি? যে আপনার গ্রোথ রেট ড্রাস্টিক্যালি কমে আসছে, যেটা কোভিডের আগে 7-8% লেভেলে ছিল আমাদের জিডিপি গ্রোথ রেট, ওটা কমতে কমতে এখন 3-4% লেভেলে নেমে আসছে। এবং আমাদের যে ইনফ্লেশন কিন্তু 14% উঠে গিয়েছিল ঠিকই, বাট সেটা নেমেও যে খুব একটা কমেছে তা কিন্তু না, ওটাও কিন্তু এখনও 8-9% লেভেলে আছে, ডিসেম্বর পর্যন্ত ছিল। সো এই যে সব কিছু মিলিয়ে যে স্ট্যাগফ্লেশনারি ইকোনমিক ট্রেন্ড এবং ডাউনওয়ার্ড ট্রেন্ড, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে সরকার ইনহেরিট করেছে। এটার পরবর্তীতে যেটা হয় যে বাংলাদেশে কিন্তু আসলে যখন ইকোনমিক ম্যানেজমেন্টের যে প্রসেস সেটার কিন্তু কিছু টাইম লাইন আছে। যেমন সরকারি বাজেট আসে জুন মাসে। সো জুন মাসে আমরা দেখলাম যে সরকার স্টেপ নিলেন যে না, আমরা কন্ট্রাকশনারি বাজেট থেকে বেরিয়ে আসবো, আমরা একটু হলেও এক্সপানশনারি বাজেটের দিকে যাব। এটা একটা খুবই ভালো একটা সিগন্যাল ছিল আমাদের জন্য। সেকেন্ড যেটা হলো যে সরকার আপনার মনিটারি পলিসি যখন ডিক্লেয়ার করলেন জুন মাসে, তখন দেখা গেল যে সরকার কিন্তু মনিটারি পলিসি কিন্তু কন্ট্রাকশনারি রেখে দিচ্ছেন, যে ব্যবসা বাণিজ্যে যে গতি ফেরানোর জন্য যেই কাজগুলো করা দরকার সেটা কিন্তু তখনও নেওয়া হচ্ছে না। কিন্তু সাবসিকুয়েন্টলি যেটা হলো যে এটার 1 মাসের মধ্যেই সেন্ট্রাল ব্যাংক আপনার ইন্টারেস্ট রেট কমানো শুরু করলো, যেটা কিন্তু আমরা মনে করি যে খুব ভালো একটা উদ্যোগ। সো সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন যে গত বছরের যে স্ট্র্যাটেজিক কতগুলো শিফট যেটা আমরা করেছি, যেটা আমাদের ইকোনমিকে ডাউনওয়ার্ড ট্রেন্ডে নিয়ে গিয়েছিল, সেটাকে যদি আমরা রিভার্স করার জন্য সরকার
কিছু চেষ্টা করছেন। সেই চেষ্টাগুলো তো মাত্র 2-3 মাসের মধ্যে আসলে এগুলো এফেক্ট পাওয়া যায় না। এটার একটা অদ্ভুত একটা সাইড ইমপ্লিকেশন বলি আমি আপনাকে। দেখুন, আমরা এখন এই মুহূর্তে যে এনার্জি ক্রাইসিসে ভুগছি, যেটা এনার্জি ক্রাইসিসের একটু ভিতরে ঢোকার চেষ্টা করি। দেখুন, আমাদের ইলেকট্রিসিটি জেনারেশনের 3টা ফুয়েল সোর্স আছে। কোল আছে, এইচএফও আছে, এবং তারপরে এলএনজি আছে, এলএনজি এবং লোকাল গ্যাস। আমরা কিন্তু কোল এবং এইচএফও মোটামুটি গত 6-7 মাস ধরে তেল আমদানি করছি না, কয়লা আমদানি করছি না যথেষ্ট পরিমাণে। এবং এটার ফলে যেটা হচ্ছে যে গ্যাসের ওপরে যে চাপটা পড়ছে, যখনই আপনার কোনো ডিসরাপশন হয় তখনই একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়ে যায় দেশ জুড়ে। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস তো আসলে ওভারনাইট রিপ্লেস করা যায় না, কিন্তু আপনি কিন্তু গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র না চাইলে কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালাতেই পারেন, আপনি কিন্তু তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতেই পারেন। কিন্তু এই মুহূর্তে যেটা সিচুয়েশন যেটা হয়েছে, যে এই যে 12-13 হাজার মেগাওয়াট আপনার কোল এবং এইচএফও লিকুইড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, সেগুলো চালানোর মতো যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ নেই। ফলে যেটা হচ্ছে যে এর আপনি কারণে কি সংকটগুলো তৈরি হচ্ছে? অ্যাবসলিউটলি। আপনি বা এখানে সংকটের প্রধান প্রধান কারণগুলো কি? আপনি যদি আমি যদি এনার্জি ক্রাইসিসের স্পেসিফিক ইয়েতে যাই, আপনার একটা ডিসরাপশন হলো একটা সাপ্লাই চেইনে, যে আপনার যেখান থেকে আপনার মানে আমরা যেখান থেকে এলএনজি যেখান থেকে আমাদের সিস্টেমে লোড করি, যে এফএসআরইউগুলো, সেখানে একটা ছোট দুর্ঘটনার কারণে এটা কয়েকদিন বন্ধ থাকলো। এটার ফলে কিন্তু আপনার আমাদের যে সিস্টেমিক যে সিনারিও, এটাতে প্রবলেম হওয়ার কথা না। কেন? কারণ আপনার তো যদি গ্যাস এলএনজি কিন্তু আপনার স্টোর করা যায় না, সো আপনাকে ওই রিজার্ভ হিসাবে আপনি এলএনজি রাখতে পারবেন না। সো রিজার্ভ ফুয়েল হিসাবে আপনার কোল এবং এইচএফও থাকার কথা। কোল আপনি বছরের পর বছর প্রায় নিখরচায় রাখতে পারেন স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসাবে। এলএনজি কিছুটা ক্যাপাসিটির ব্যাপার আছে, কারণ আপনার ট্যাঙ্ক তো লাগে। এখন দেখা গেল যে এই দুটোর একটাতেও আসলে বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট ক্যাপাসিটি আছে, 12-13 হাজার মেগাওয়াট এই দুটো মিলিয়ে এই দুটো এনার্জিতেই আছে। কিন্তু সেটা গ্যাসের পাওয়ার প্ল্যান্টগুলো রিপ্লেস করার জন্য যে পরিমাণ জ্বালানি এই 12-13 হাজার মেগাওয়াটে ছিল, সেটা ছিল না আমাদের কাছে। এটার কারণটা হলো যে আমরা আসলে ইম্পোর্টটা করিনি, এবং জ্বালানি তো ধরেন আমরা কোল আমরা নিজেরা যা প্রডিউস করি সেটা খুবই যৎসামান্য, যেই তুলনায় যে আমাদের যে কোল ইম্পোর্টের যে ক্যাপাসিটি। এবং ওখানেও আবার একটা সিজনালিটি আছে, কারণ আপনার যখন বর্ষাকাল শুরু হয়ে যায় তখন রাফ সিজে আপনার কোল ট্রান্সপোর্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো ওনাদের নর্মাল অপারেটিং প্রসিডিওর হচ্ছে যে বর্ষাকালের আগে 4 মাসের ফুয়েল রিজার্ভ বিল্ড করা। সেটা করার জন্য তারা যথেষ্ট টাকা পান না, এটা তো বোঝাই যাচ্ছে। জি জি। আচ্ছা, আমি যদি একটু মূল্যস্ফীতির কথায় আসি, সেখানে হচ্ছে মূল্যস্ফীতি কি এখনো মানুষের ক্রয় ক্ষমতার আসলে যে চাপ তৈরি করছে, সরকার কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা রাখছে? আপনার মতামত কি? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আসলে যেই ইনস্ট্রুমেন্টগুলো হাতে থাকে তার কিছু লিমিটেশন আছে। একটা হচ্ছে মনিটারি পলিসি, কিন্তু মনে রাখবেন যে মনিটারি পলিসি কাজ করে যখন আপনার এটা ডিমান্ড ড্রিভেন ইনফ্লেশন, মানে আপনার সিস্টেমে অনেক বেশি টাকা আছে সেই পরিমাণ জোগান নেই, তখন আপনার মনিটারি পলিসি সাংঘাতিক রকমভাবে এফেক্টিভ হয়। আমাদের যে ইনফ্লেশনারি ট্রেন্ড যেটা, এটা ড্রাইভার কিন্তু মানি সাপ্লাই না। আমাদের ইনফ্লেশনারি ট্রেন্ডের সবচেয়ে বড় ড্রাইভার ছিল আপনার ইম্পোর্ট প্রাইস এসকেলেশন। যে ধরুন একটা ছোট একটা এক্সাম্পল দিই, আপনার যেই সমস্ত বেসিক র মেটেরিয়াল আমাদেরকে আমদানি করতে হয়, গম কিংবা ভুট্টা কিংবা আপনার এডিবল অয়েল, এগুলো সব কিছুরই সোর্সের দাম বেড়ে গেছে প্রায় 50%, মানে 85 টাকা থেকে 122 টাকা হওয়ার ফলে নিজস্ব ওঠানামা তো আছেই। ফলে যেটা হচ্ছে, যেহেতু আপনার সাপ্লাই চেনে সব কিছুর খরচ বেড়ে গেছে, আপনার কিন্তু এটার ফলো অন এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে। ফলে মানে আমাদের যে ইনফ্লেশনের যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, এটা সবচেয়ে বড় ড্রাইভার কিন্তু আসলে আমাদের ইম্পোর্ট কস্ট। এবং তারপরে যেটা হচ্ছে, ব্যাংকিং সিস্টেমের ক্রাইসিসের কারণে, যেহেতু মানে আমাদের এই যে এই ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিটাই ছিল, বাংলাদেশ ব্যাংক যেটা নিয়েছিল, সেটা ছিল ইম্পোর্ট কম্প্রেশন, যে ইম্পোর্ট কীভাবে কমিয়ে দেওয়া যায়। সেটা করতে গিয়ে যেটা দেখা গেল যে একদিকে যেমন ক্রেডিট ফ্লো কমে গেছে, ফলে যেটা হচ্ছে ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না, আমদানি করতে না পারার ফলে বাজারে একটা সাপ্লাই সংকট তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন যে চিনি কিংবা তেল কিংবা ভোজ্য তেল অথবা গম, সবকটা মার্কেটে এই জিনিসটা খুব প্রকটভাবে দেখা দিয়েছে। সো এই যে ইনফ্লেশনের যে ড্রাইভারটা, এইটা কিন্তু কন্ট্রাকশনারি মনিটারি পলিসি থাকলে এটা উল্টো কাজ করে। কারণ আপনি তখন কি হচ্ছে, আপনি ক্রেডিট ফ্লো কমিয়ে দিচ্ছেন, ব্যবসায়ীরা ইম্পোর্ট করতে পারছে না, ইম্পোর্ট করতে না পারার ফলে সব বাজারে একটা সরবরাহ সংকট তৈরি হচ্ছে, সরবরাহ সংকট তৈরি হলে দাম বাড়বে। জি।
আশরাফ আহমেদ, আপনার কাছে আমার আরো একটু প্রশ্ন আছে। যেমন আপনি বলছিলেন সংকটের কথা, আসলে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানাগুলোর সক্ষমতার তুলনায় কম উৎপাদন হচ্ছে। এর ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির প্রকৃত চিত্রটা আসলে কতটা ভয়াবহ আপনি দেখছেন? আমি আপনাকে খুব সহজ একটা হিসাব বলি যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট যদি 3 দিন বন্ধ থাকে, জিডিপি 1% কমবে। 3%, তার মানে হচ্ছে যে আমাদের মানে 4 দিন বন্ধ থাকার জিডিপি ইম্প্যাক্ট হচ্ছে আবার $5 বিলিয়ন। $5 বিলিয়ন যদি আপনার গ্রস ভ্যালু অ্যাডিশন কমে, এই 3 দিন যে বন্ধ থাকলো, আমি যদি সিম্পলি এটা কোলের বেসিসে হিসাব করি, এটা হয়তো বা কয়েক মিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট, যেটা আমাদের জন্য খুব জরুরি প্রয়োজন ছিল। কিন্তু আমরা যেটা, আপনি স্ট্রাকচারালি যদি দেখেন, যে দেখুন আমাদের এফএক্স রিজার্ভ গত 1 বছরে প্রায় কত ছিল, 25-26 থেকে বেড়ে এটা $31 বিলিয়ন উঠেছে। কিন্তু 31, মানে আই এম টকিং অ্যাবাউট BPM6, IMF যেটা হিসাব করে, $31 বিলিয়ন রিজার্ভ নিয়ে আমরা বসে আছি, কিন্তু আমরা যে প্রয়োজনীয় যে কোলের যে জন্য যে কিংবা HFOর জন্য যেই বরাদ্দটা দরকার ছিল, সেটা আমরা করিনি। ফলে যেটা হচ্ছে যে ওই যে কয়েকশো মিলিয়ন ডলারের ইম্পোর্টটা না করার ফলে আপনার ইকোনমিতে কিন্তু $4-5 বিলিয়ন লস হচ্ছে। জি, আশরাফ আহমেদ, আমি ফিরবো একটি বিরতির পর। দর্শক, বিজনেস টাইমসে নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর। আবার আমন্ত্রণ বিজনেস টাইমসে। আশরাফ আহমেদ, আমি আবারও আলোচনায় ফিরে যেতে চাই। আমরা যেমনটি জানি যে কারখানায় উৎপাদন কমলে শুধু আসলে মালিকেরই ক্ষতি নয়, শ্রমিকদের কর্মসংস্থান এবং আয়ও একটি পরিবর্তন হয়। আসলে আপনি কি দেখছেন, ঝুঁকি আসলে কতটা বাড়ছে? ধন্যবাদ। দেখুন, একটু আগে যেটা কথা বলছিলাম আমরা, যে আপনার যদি ইকোনমি যদি শ্রিঙ্ক করে, মানে ধরা যাক যে হাইপোথেটিক্যালি যদি আপনার গ্রস আউটপুট কিংবা জিডিপি আউটপুট যদি কমে আসে, তাহলে সেটা মোটামুটি ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে এফেক্ট করবে। ব্যাপারটা হচ্ছে যে কতখানি কাকে এফেক্ট করবে, এটা ভ্যারি করে। যে কোনো একটা কারখানা বন্ধ হলে শুধুমাত্র যিনি বিনিয়োগকারী কিংবা যিনি অপারেট করেন, শুধু তারা যে ক্ষতিগ্রস্ত হন তা তো না। কারণ একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে তাদের সাথে রিলেটেড ওই ফ্যাক্টরির শ্রমিকরা যারা আছেন তারা কর্মহীন হয়ে পড়েন। আবার এই শ্রমিকদের সিস্টেমে সাপ্লাই করেন যারা, তাদেরও তো একটা সাপ্লাই চেন আছে। তাদেরও তো শ্রমিকদেরকে তো কেউ না কেউ বাড়ি ভাড়া দেন, শ্রমিকদের কেউ না কেউ খাদ্য সরবরাহ করেন, কিংবা তাদেরকেও ধরুন ট্রান্সপোর্ট সার্ভিসেস দেন। সো এই পুরো জায়গাটাই আপনি দেখবেন কিছুটা হলেও ডিপ্রেসড হয়ে যায়। যে একটা বড় ফ্যাক্টরি বন্ধ হলে ওইটার সাথে শ্রমিকরা যেখানে থাকেন ওই অঞ্চলের বাকি যারা আছেন তারাও আসলে এফেক্টেড হন। সো আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, যে দেখুন গত কয়েক বছর ধরেই কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট, গ্রস ইনভেস্টমেন্টের কিন্তু নিম্নমুখী একটা প্রবণতা আছে। এটার মানে হচ্ছে যে নতুন করে যেহেতু বিনিয়োগ হচ্ছে না, নতুন করে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। আবার একই সাথে আমরা দেখেছি যে এনপিএল এর যেই এক্সপ্লোশন যেটা হলো গত বছর, যে 2 লক্ষ কোটি টাকা থেকে 6 লক্ষ কোটি টাকায় যেটা ট্রানজিশনটা, এটা কিন্তু একটা বড় সংখ্যক ব্যবসাকে এফেক্ট করেছে। এবং আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখছি যে প্রচুর ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। এই যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র যে যারা বিনিয়োগকারী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটা কিন্তু তা না। এখানে যারা কাজ করতেন এরকম লক্ষ লক্ষ মানুষ কিন্তু বেকার হয়ে পড়ছেন। এবং যেহেতু নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, তারা যে নতুন করে কাজ খুঁজে পাবেন সেটাও আসলে হচ্ছে না। এটার সাথে এই জিনিসটা আসলে আরও কম্পাউন্ডেড হয়, কারণ প্রত্যেক বছর বাংলাদেশে রাফলি 20 থেকে 30 লাখ মানুষ নতুন করে আপনার ওয়ার্কফোর্সে প্রবেশ করেন, লেবার ফোর্সে প্রবেশ করেন। ফলে যেটা হয় যে আমাদের তো ধরেন টোটাল লেবার ফোর্স প্রত্যেক বছর 3 থেকে 5% বাড়ে। কর্মসংস্থান যদি 3 থেকে 5% না বাড়ে, তাহলে যেটা হয় যে আপনার বেকারের সংখ্যা বাড়তে থাকে। এবং ঠিক এই জিনিসটাই আমরা গত 1 বছর 1.5 বছর ধরে দেখছি। এটা একটা বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আচ্ছা, আমরা যেমন দেশীয় গ্যাসের মজুদ কমছে, এই অবস্থায় আসলে আমদানি করা এলএনজি নির্ভরতা বাড়ানো কি সমাধান, নাকি দীর্ঘমেয়াদী আসলে বিকল্প জ্বালানি পরিকল্পনা দরকার? সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? দেখুন, বিশ্বব্যাপী যত ধরনের জ্বালানি পাওয়া যায়, প্রাইমারি ফুয়েল পাওয়া যায়, এলএনজি এক্সেপ্ট ফর এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, এলএনজি হিস্টোরিক্যালি সবচেয়ে এক্সপেন্সিভ। আপনি যদি আজকের হিসাব করেন তাহলে দেখবেন যে আমরা যে এনার্জির মানে ইকুয়াল মেজার হচ্ছে মেগাজুল। আপনি যদি দেখেন যে কোলের দাম যেখানে হয়তো বা 5 টাকা পড়বে,
সেখানে এইচএফওর দাম কিংবা লিকুইড ফুয়েলের দাম পড়বে 11-12 টাকা, কিন্তু এলএনজির দাম পড়বে 20 টাকা 22 টাকা। ফলে যেটা হচ্ছে যে আপনি যদি এলএনজি নির্ভর এনার্জি সিস্টেম তৈরি করতে চান, এটা আসলে সবচেয়ে বেশি সবচেয়ে মোস্ট এক্সপেন্সিভ ফুয়েল ইউ ক্যান বাই টুডে। আপনি যদি উল্টো দিকে যদি আমি হাঁটেন, আপনি যদি এবং একটা কিন্তু একটা ভুল ধারণা আছে আমাদের যে এলএনজি না হয়তো বা অনেক বেশি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। একটু বোঝা দরকার, কোল, এইচএফও কিংবা এলএনজি তিনটাই কিন্তু আসলে ফসিল ফুয়েল। আপনি যাই করেন না কেন এই তিনটা থেকেই আপনাকে কার্বন ডাইঅক্সাইড জেনারেটেড হবে, গ্রিন হাউস গ্যাস জেনারেটেড হবে। কোলে যেটা হবে সেটা হচ্ছে অন্য ইম্পিউরিটিস কিছুটা বেশি থাকে, কিন্তু মডার্ন কোল পাওয়ার প্ল্যান্ট যেগুলো, এগুলো মোটামুটি এই যে ইম্পিউরিটিস যেগুলো থাকে তার সেটা প্রায় পুরোটাই রিমুভ করে ফেলেন। এখন এই অবস্থায় আমি তো আসলে মনে করি যে যদি আমাদেরকে ভবিষ্যতের সাস্টেনেবিলিটি রাখতে হয়, প্রাইস সাস্টেনেবিলিটি রাখতে হয় ইম্পোর্টেড এনার্জি, তাহলে আমাদের যে কোল প্ল্যান্ট যেগুলো আছে, নতুন করে না বানালেও যেগুলো আছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাটা খুব জরুরি। আবার উল্টো দিকে সবচেয়ে সাশ্রয়ী ফুয়েল হচ্ছে আপনার নিউক্লিয়ার। আমাদের জন্য যে নিউক্লিয়ার 1200 মেগাওয়াট যেটা আছে, সেটা চালু হলে হয়তো বা এনার্জি ক্রাইসিস কিছুটা হলেও কমে আসবে। জি। আচ্ছা, আমরা যদি দেখি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করে আসলে সরকার, সেই ক্ষেত্রে আসলে শিল্পায়নের বড় বড় লক্ষ্য নির্ধারণ আমরা করছি, এবং 12 শিল্প মালিক বলছেন যে গ্যাসের সংযোগ আছে কিন্তু গ্যাস নেই। এই বাস্তবতায় নতুন শিল্পে বিনিয়োগের আগে সরকারকে কি নিশ্চয়তা আসলে দিতে হবে? দেখুন, এনার্জি সাপ্লাই না থাকলে কোনো ইন্ডাস্ট্রি চলবে না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে না, এটা আমাদেরকে মেনে নিতে হবে। আচ্ছা, এনার্জি সাপ্লাই থাকলেও শুধু হবে না, আপনি যদি এমন একটা প্রাইসে এলএনজি সাপ্লাই করেন কিংবা এনার্জি সাপ্লাই করেন যেটা আসলে সাস্টেনেবল না, তখনও কাজটা হবে না। আমি একটা ছোট একটা উদাহরণ দিই, গত বছরের হিসাব এটা, যে আমরা যদি ধরেন আমরা গ্যাস কিনি 32 টাকা থেকে 42 টাকা লেভেলে কিউবিক মিটারে। আমি যদি আমেরিকাতে বসে ওই যে ওই সেম 70-30 স্প্লিট, যেটা যে 70% লোকাল গ্যাস 30% এলএনজি, এই রেটে যদি আমি আমেরিকা থেকে হোলসেলে গ্যাস কিনি আমেরিকাতে বসে, তাহলে আমার খরচ হবে 18 টাকা 20 টাকা পার কিউবিক মিটার। সো তার মানে কি, যে তার মানে হচ্ছে আপনি যদি এনার্জি প্রাইসটা যদি আপনি সাস্টেনেবল না রাখেন, তাহলে কিন্তু আপনার পক্ষে আসলে এই যে মানে ডাবল এনার্জি প্রাইস দিয়ে বাংলাদেশের শিল্প কারখানা হয়তোবা কাজ করবে না। জি। আর একটি প্রশ্ন হচ্ছে, গ্যাস সংকটের কারণে যদি শিল্পের উৎপাদন ব্যাহত হয়, তাহলে 2026 এবং 27 অর্থ বছরের যে আমরা প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি, এটি আসলে কতটা বাস্তবসম্মত? একেবারেই না। কারণ তো দেখুন, আপনার প্রবৃদ্ধি হতে গেলে আপনার যদি এনার্জি সাপ্লাই না থাকে তাহলে তো আসলে ইন্ডাস্ট্রি চলবে না। ইন্ডাস্ট্রি না চললে সার্ভিস সিস্টেমেও এফেক্ট করবে, সার্ভিস ইকোনমিও আসলে চলবে না। কারণ আমরা যদি বেসিক্যালি আমাদের সার্ভিস ইকোনমিটার চেহারা দেখি, এটা কিন্তু সার্ভিস যে প্রডিউস করে এক্সপোর্টের জন্য তা কিন্তু না। এটা যেমন ধরেন একটা বড় অংশ আসে আসলে লজিস্টিক্যাল সার্ভিসেস, যেটা আসলে ইন্ডাস্ট্রিকে সার্ভ করে। একটা বড় অংশ, একটা অংশ আসে ব্যাংকিং সিস্টেম থেকে, যেটা আসলে ইন্ডাস্ট্রিকে সার্ভ করে। একটা বড় অংশ আসে অন্যান্য সার্ভিসেস, যেগুলো আসলে ইন্ডাস্ট্রির আউটপুটের উপরে ডিপেন্ডেন্ট। ফলে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট যদি আপনার কমে যায়, তাহলে আপনার সার্ভিস ইকোনমিও গ্রো করবে না। আমরা কিন্তু যে যদি ধরেন আমাদের যে মার্চের যেই কোয়ার্টারলি জিডিপি যেটা পাবলিশ হয়, সেখানে কিন্তু দেখতে পেলাম যে বোধহয় 50 বছরের মধ্যে ফার্স্ট টাইম ইন্ডাস্ট্রিয়াল আউটপুট নেগেটিভ লেভেলে চলে গেছে। মানে গত কোয়ার্টারের, তার আগের বছরের কোয়ার্টারের তুলনায় এই ডিসেম্বর মার্চ কোয়ার্টারে 0.25% ইন্ডাস্ট্রিয়াল আউটপুট কমেছে। এই যে এই রিডাকশনটা, এটা কিন্তু আমরা গত 50 বছরের ইতিহাসে কখনো দেখিনি। এটার সাথে সাথে আমাদের যে সার্ভিস সেক্টর, সেখানেও কিন্তু যেটা 7% রেটে গ্রো করছিল, সেটার গ্রোথ রেট নেমে আসছে 3%-এ, 3-3.5%-এ। জি। আশরাফ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিজনেস টাইমসের আয়োজনে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।